নীলা যতদিন সুস্থ না হবে ততদিন আমাদের বাসা থেকে কেউ নীলাকে দেখতে যাবে না, বা নীলা এই বাসায় আসতে পারবে না। তুই যা বলছিস আমরা সব শুনবো, তারপরেও তুই আমাদের মেয়েকে আগের অবস্থায় ফিরিয়ে এনে দে বাবা। আচ্ছা মামা, তুমি চিন্তা করো না, আমি আমার সবটা দিয়েই চেষ্টা করে যাব। আচ্ছা, তোর যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবি কিন্তু। আচ্ছা মামা, বলবো। অনেক কথা হয়েছে, এবার তো কিছু খেতে হবে নাকি? মামা, আমার খেতে ইচ্ছে করছে না। সে তো হবে না, নতুন জামাই বলে কথা, আর নতুন জামাই যদি না খেয়ে থাকে তাহলে সেটা হবে কিভাবে? মামার কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম। জামাই বলে আমাকে, আমি তার ভাগি না। আচ্ছা মামা, চলো খেতে যাই। মামা আর আমি টেবিলে বসে পড়লাম। কিছুক্ষণ পর মামি আর নীলা আসলো। বুঝি না এত সুন্দর একটা মেয়ে এইরকম পাগলের মতো থাকে কেন। নেশা করে ঠিক আছে, তাই বলে কি নিজেকে পাগলের মতো করে রাখতে হবে নাকি? নীলাকে আমার পাশে বসালো। যদি আমার বাসা থাকতো তাহলে আমি উঠে যেতাম, কিন্তু এখন যেহেতু মামার বাসায় এসেছি তাই বেয়াদবি করব না। হাজার হোক আমি একটা পিচ্ছি, আর পিচ্ছিরা কি বড়দের সাথে বেয়াদবি করতে পারে? মামি খাবার বেড়ে দিতে লাগলো। নীলার প্লেটে যেই খাবার দিল নীলা সেটা ছুঁড়ে ফেলে দিল। কিন্তু কেন এমন করলো? কিরে মা, তুই খাবার ফেলে দিলি কেন? আমি এইসব খাই? আমি তো মদ খাবো। নীলার কথা শুনে আমার খুব রাগ হলো। আমি উঠে নীলার গালে একটা থাপ্পড় দিলাম। নীলা গালে হাত দিয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছো? আমি কি তোর কাছ থেকে শিখবো নাকি? আমি যার সাথে যেভাবে ইচ্ছা তার সাথে সেইভাবেই কথা বলবো। তুই বাধা দেবার কে? হ্যাঁ, আমি কেউ না, কিন্তু যাদের সাথে অমনভাবে কথা বললে তারা তো তোমার আব্বু আম্মু হয় নাকি? আর আব্বু আম্মু? যারা কিনা নিজের মেয়ের ভালো মন্দ দেখতে পারে না, তারা আমার আব্বু আম্মু হবে কিভাবে? দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। কোনো বাবা মাই চাইবে না তার সন্তান নষ্ট হয়ে যাক বা কোনো কারণে কষ্ট পাক। এখন তোরা চুপ কর, আর নীলা চুপচাপ খেতে বসো। না, আমি খাবো না। ও আমাকে মারলো কেন? আমি ওকে বকা দিব, এখন খেতে বসো। নীলা খেতে বসলো। আমার খেতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু উঠেও যেতে পারছি না। কোনো মতে খাওয়া শেষ করলাম, তবে সেটা না খাওয়ার মতোই। খাওয়া শেষ করে আমি ছাদে চলে গেলাম। আনিকার সাথে কথা হয় না, মেয়েটা হয়তো রাগ করে বসে আছে। ছাদে গিয়ে আনিকাকে ফোন দিলাম। রিং হবার সাথে সাথেই রিসিভ করলো। আমার মনে হচ্ছে মেয়েটা আমার ফোনের জন্যই অপেক্ষা করছিল। হ্যালো, কি করো? কান্না করি। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আমার ভাগ্যে আছে তাই আমি কান্না করছি। কান্না করে না। করবই, তাতে তোমার কি? এখন তো আমাকে আর মনেই পড়ে না, ভুলেই গেছো আমাকে। না, ভুলবো কেন? আমি কি আমার কিছু বলতে গিয়েও থেমে গেলাম। কিভাবে বলবো? আমি যে এখন অন্য কারোর স্বামী। হ্যাঁ মানছি, আমি নীলাকে বউ হিসেবে মানতে পারছি না, কিন্তু সমাজের চোখে তো আমরা স্বামী স্ত্রী। কি হলো, কিছু বলতে চেয়েও বললে না যে? তুমি আর কেঁদো না প্লিজ। আচ্ছা, আমি কান্না করব না, কিন্তু এখন আমার সাথে অনেক অনেক কথা বলতে হবে। আনিকা এরকম পাগলি একটা মেয়ে, অল্পতেই কান্না করে, আবার একটুতেই অনেক খুশি হয়। আনিকার সাথে অনেকক্ষণ কথা হলো। বাই বলে আমি নিচে আসলাম। কোথাও আমার ভালো লাগছিল না। আমি নীলা রুমে গেলাম। নীলা ঘুমিয়েছিল। এখন দেখতে অনেক ভালো লাগছে, একদম বাচ্চা মেয়েদের মতো লাগছে। এখন যদি কাউকে বলা হয় এই মেয়েটাই নেশাগ্রস্ত, তাহলে কেউ বিশ্বাসই করবে না। আমি নীলাকে দেখছি আর ভাবছি কি করে নীলাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। জানি এই পথ থেকে নীলাকে ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু চেষ্টা করে তো দেখতে কোনো সমস্যা নেই। আমি নীলার রুম থেকে বের হয়ে আসলাম। আমি আমার মামার কাছে গেলাম। মামা, আমি আমার ওইখানে ফিরে যাব। কেন, আর কিছুদিন থেকে যা। না মামা, নীলা যত এই বাসায় থাকবে ও তত কষ্ট পাবে। আমার তো আর বেশি দিন ছুটিও নেই। আজ রাত এখানে থেকে কাল সকালে আমাদের বাসায় চলে যাব। রাতে অন্য একটা রুমে ছিলাম, যদিও মামা আমাকে বারবার বলছিল নীলার সাথে থাকতে, কিন্তু আমি নীলার সঙ্গে থাকতে চাই না। পরদিন সকাল সকাল আমি রেডি হয়েছি। মামি নীলাকে নিয়ে এসেছে, এখন পুরোপুরি ঠিক আছে। সকালে নেশা করে নাই মনে হয়। আম্মু আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন, তুই এখন তোর ফুপুদের বাসায় থাকবি। কেন? আমি সেই বাসায় কেন থাকবো?
আমার তো নিজের বাসা আছে। বিয়ের পর সব মেয়েদের শ্বশুরের বাসায় থাকতে হয় যে। আমি এই বিয়ে মানি না, মানবো না। নীলার কথা শুনে অনেক শান্তি লাগছে। তাহলে তো সহজে আমি আমার আনিকাকে আমার করে পাবো। এইসব তুই কি বলছিস নীলা? একদম ঠিক বলছি। আমি মামুনকে স্বামী হিসেবে মানতে পারবো না, বলে দিচ্ছি। ওই আমার এত খুশি লাগে কে, আমার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো এখন প্যান্ট পরে আছি, তাই দিলাম না। মামি ও যা খুশি বলুক, আমি কিছু মনে করছি না। চুপ, তুই কোনো কথা বলবি না। সব জেনেও তুই আমাকে কেন বিয়ে করেছিস? আমার বাবার সম্পত্তির জন্য? সেটা আমি খুব ভালো করে জানি। নীলার কথা শুনে মাথায় আগুন জ্বলে উঠল। আমি কিছু বলার আগেই মামা নীলাকে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল। আরে কাকে কি বলছিস? তুই জানিস যখন তোর কুকীর্তির কথা শুনে বরপক্ষ চলে গেল তখন আমাদের কি অবস্থা হয়েছিল? আরে তখন যদি মামুন তোকে বিয়ে না করতো তাহলে তোকে কোনোদিন তো বিয়ে দিতেই পারতাম না, সমাজেও আমাদের মান সম্মান থাকতো না। আব্বু তুমি যত যাই বলো, আমি জানি ও তোমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করেছে। করেছে, দরকার হলে আমি আজকেই উকিল ডেকে সব মামুনের নামে করে দিব। ভুলে যাস না, মামুন শুধু এই বাড়ির জামাই না, আমার বোনের ছেলে। মামা, তোমার কিছু আমার চাই না। দেখো দেখো, এখন ভালো মানুষ সাজা হচ্ছে। আব্বু তুমি ওরে কিচ্ছু দিবা না। তোমার সব কিছু যদি দিতে হয় তাহলে আমাকে দিয়ে দাও। হ্যাঁ, তোকে দিয়ে দেই, আর তুই সেটা দিয়ে নেশা করিস, তাই না? আব্বু আমার সম্পত্তি আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, কিন্তু তুমি আমার নামে সম্পত্তি দাও, ওর নামে কিচ্ছু দিবা না। উফ, আমার এইসব কথা একদম ভালো লাগছে না। মামা আমি যাচ্ছি, যদি নীলাকে পাঠাতে হয় তাহলে ওরা চুপ করাও, আর চুপচাপ আমার সাথে যেতে বলো, না হলে আমি একাই চলে যাব। আরে আব্বু আমাকে জোর করে পাঠাতে পারলে তো পারবে, আমি একাই যাব, তবে তোর স্ত্রী হয়ে না। আমি আমার ফুপির বাসায় যাব। হ্যাঁ তাই চলো। তারপর গাড়িতে করে আমার বাসায় চলে এলাম। এখন আর নীলা নেশা করে নাই। বাসায় এসে আব্বু আম্মুর সাথে বেশ ভালোভাবেই কথা বলছে, দেখেও ভালো লাগছে। কিন্তু যখন নেশা করে তখন কেমন একটা লাগে। আমি কারোর সাথে কোনো কথা না বলে আমার রুমে চলে গেলাম। আমি গিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলাম, ফ্রেশ হয়ে নিলাম, তারপর বিছানায় এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নীলা আমার রুমে আসলো। আমি দেখেই না দেখার ভান করে থাকলাম। নীলা এসে সোজা তার ব্যাগ থেকে মদের বোতল বের করে নিল। আমি আর শুয়ে না থেকে উঠে নীলার হাত থেকে মদের বোতল নিয়ে নিলাম। ওই তুই আমার হাত থেকে বোতল কেড়ে নিলি কেন? তোর সাহস তো কম না। এখন থেকে আমি সব সময় কেড়েই নিব, যদি তুমি আমার কথা না শোনো। আমি তোর সব কথা শুনতে রাজি আছি, কিন্তু আগে আমাকে ওটা দে। তাহলে তোমাকে আমার সাথে আমার বাসায় যেতে হবে। কেন? আমি সেখানে যাব কেন? আমি বলছি তাই যাবে। যদি রাজি থাকো তাহলে দিব, আর না থাকলে তোমাকে এই বাসায় আটকে রাখবো, আর কখনো এসব খেতে দেবো না। আর যদি তুমি আমার সাথে আমার বাসায় যাও তাহলে এর থেকে ভালো কিছু তোমাকে এনে খাওয়াবো। সত্যি আমাকে এর থেকে ভালো কিছু এনে দেবে? হ্যাঁ, সেটা হবে এর থেকে অনেক ভালো। তাহলে চলো, আমরা আজকেই চলে যাব। আজকে না, কালকে যাব আমরা। আর তুমি যদি আজকে একটাও না খাও তাহলে তোমাকে যাবার পর দিয়ে দেব। আমিও খাই, অনেক ভালো সেটা। বাসায় 2টো রাখা আছে। আমি ভাবছিলাম 2জন একসাথে খাবো, কিন্তু তুমি যদি আমার কথা রাখো তাহলে 2টোই তোমার। আচ্ছা, একটাও নাই, সবগুলো তুমি কোথাও লুকিয়ে রাখো, আমি চাইলেও আমাকে দেবে না। ওকে? আমি সবগুলো নিয়ে এমন জায়গায় লুকাইলাম যেগুলো আমার ছেলে মেয়েও খুঁজে পাবে না, আমার নাতি নাতনি খুঁজে পেতে পারে। আমি লুকিয়ে এসে দেখি নীলা পাগলের মতো আচরণ করছে। আমি বুঝতে পারলাম সে কেন এমন করছে। নীলা, তোমার কি কিছু হয়েছে? তুমি অমন করছো কেন? আমি খাবো, আমাকে এনে দাও। আচ্ছা দিচ্ছি, কিন্তু তাহলে আমারগুলা পাবে না, এই বলে দিচ্ছি। না না, থাক থাক, লাগবে না, আমি এখন ঘুমবো। এই বলে নীলা শুয়ে পড়ল। একবার এপাশ হয় তো আরেকবার ওপাশ। খুব ছটফট করছে মেয়েটা। আমি ভাবছিলাম আমি আমার কাজ বাসায় গিয়ে শুরু করব, কিন্তু এইখানেই যে কাজ শুরু করতে হবে বুঝতে পারি নাই। কিছুক্ষণ ছটফট করার পর নীলা ঘুমিয়ে পড়ল। আমিও রুম থেকে বের হয়ে গেলাম। এটা ভেবে ভালো লাগছে যে একদিনের জন্য হলেও মেয়েটাকে নেশা থেকে একটু দূরে রাখতে পারবো। দুপুর হয়ে গেছে, আমি নীলাকে ডেকে তুললাম। ওই চলো, আমরা তোমার বাসায় যাব। আগে গোসল করে খাওয়া দাওয়া হোক, তারপর তো আমরা যাব। কিছুক্ষণ পর নীলামকে ডাকছে। হ্যাঁ বলো, কি বলবে? আমি তাড়াতাড়ি করতে গিয়ে কিছুই সাথে আনিনি।
আমার জামাগুলো একটু দাও তো, আমার ব্যাগে রাখা আছে। আমি ব্যাগ থেকে জামা বের করে বললাম, আমি কিভাবে দেবো? তাহলে তুমি রুম থেকে বের হও, আমি নিয়ে নেব। আমি রুম থেকে বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর নীলা জামা পরে বের হয়ে এসে বলল, এই চলো, আমরা খাবো। হ্যাঁ চলো। নীলাকে নিয়ে খেতে চলে গেলাম। নীলা আমার পাশেই বসলো। আম্মু খাবার বেড়ে দিল। নীলা তাড়াতাড়ি করেই খেতে লাগলো। যেখানে আমার অর্ধেকও খাওয়া শেষ হয়নি, সেখানে নীলার প্রায় সব খাবার শেষ। রাক্ষসী একটা। খাওয়া শেষ করা মাত্র, এই চলো, আমার খাওয়া শেষ, এখন আমরা তোমার বাসায় যাব, চলো চলো। আমার খাওয়া প্রায় শেষ। আমি খাওয়া শেষ করে বললাম, শোনো নীলা, আজকে যেতে পারবো না, অনেক রাত হয়ে যাবে যেতে যেতে। চলো আমরা রুমে গিয়ে গল্প করি। নীলা আমার কথা শুনে মনে হয় কিছু রেগে গেল। রুমে যাওয়ার পর, এটা কি হলো? তুমি আমাকে মিথ্যে কেন বললে? আর এটা কেন বললে আজকে আমরা তোমার বাসায় যাব? চলে যাব, এখনই যাব, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা কেন বলছি, তুমি যদি একদিন তোমার এই সব ছাড়া থাকতে পারো, তাহলে আমি তোমাকে 2 বোতল দেব। আর আজ এখন গেলে পাবে 1 বোতল। বলো তুমি কোনটা চাও? আমার 1 বোতলে হবে না, আমি 2 বোতল চাই। তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমি যে আর পারছি না, আমার খুব খেতে ইচ্ছে করছে। পারতে তো তোমাকে হবেই। নীলা আর কিছু না বলে বিছানায় গিয়ে বসে পড়লো। একদম বাচ্চা মেয়েদের মতো আচরণ। কিন্তু আমি চাই নীলা যত বেশি সময় ওইসব ছাড়া থাকুক। জানি প্রথমে একটু সমস্যা হবে, কিন্তু সময় যত যাবে নীলা নিজেকে তত বেশি কন্ট্রোল করে নেবে। আমি রুম থেকে বের হয়ে আসলাম। আম্মুর কাছে চলে গেলাম। কি রে, কিছু বলবি? হ্যাঁ আম্মু, আমরা কাল চলে যাচ্ছি। কেন? তোর তো আরো বেশি কিছুদিন ছুটি ছিল, তাহলে এখন যাবি কেন? না মানে কিছু কাজ আছে, সেই কাজগুলোই করতে হবে যাওয়ার পর। আচ্ছা, তা নীলাকে কি তোর সাথে নিয়ে যাবি? হ্যাঁ আম্মু, নিয়ে তো যেতেই হবে। সামলাতে পারবি? হ্যাঁ পারবো। তুমি শুধু একটু দোয়া করো যেন নীলাকে খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি। হ্যাঁ, সে দোয়া তো সবসময় করি বাবা, নতুন করে আর বলতে হবে না। আম্মুর সাথে আরো কিছু কথা হলো। পরদিন আমি ঘুমিয়েছিলাম। কে যেন আমার দরজায় এসে বারবার ধাক্কা দিচ্ছে। আমি দরজা খুলে দেখি নীলা। কি ব্যাপার, এত সকালে আমার কাছে কি চাই? আমরা কখন তোমার বাসায় যাব? এই তো একটু পরেই যাব, তুমি ভালো করে রেডি হয়ে নাও। না, আমি এখন যেমনই আছি তেমন ভাবেই যাব। তাহলে কিন্তু তোমাকে আমার সাথে নিব না। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। আর শোনো, তোমার যা যা লাগবে সব নিয়ে নিও কিন্তু। সেটা আর তোমাকে বলতে হবে না, আমি সব নিয়েই নিয়েছি। বা, এই মেয়ে তো বেশ বুদ্ধিমান। তবে বুদ্ধিগুলো ভালো কাজে ব্যবহার না করে কি করছে? নেশা করে দিনের পর দিন নিজেকে শেষ করে দিচ্ছে। তাহলে যাও, রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। নীলা চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিলাম। আমি আমার সব জামা কাপড় গুছিয়ে নিলাম। তারপর আমরা নাস্তা করেই বের হলাম। বাসায় যখন যাচ্ছিলাম, আমি পথে নীলাকে একটু বসিয়ে রেখে নীলার জন্য 2 বোতল মদ কিনে নিলাম। জানি না কেমন হবে, তবে দোকানদারকে বলেছি যেন একটু ভালো হয়। আর দোকানদার আমার হাতে ওটা ধরিয়ে দিল। বাসায় আসার পর নীলার কোনো কথা না বলেই বলল, দাও আমার বোতল 2টা দাও, আমি খাবো। আরে আরে, এত তাড়া করছো কেন? এত দূর থেকে এসেছো, এখন একটু বসো, রেস্ট নাও, তারপর আমি তোমাকে দিচ্ছি। ভালো করে পেতে হলে একটু অপেক্ষা তো করতেই হবে। যাও ফ্রেশ হয়ে আসো। নীলাকে ওয়াশরুম দেখিয়ে দিলাম। নীলা ফ্রেশ হতে চলে গেল, আর আমি সেই সুযোগে বোতল 2টো আলমারিতে রেখে দিলাম। নীলা ফ্রেশ হয়ে বের হলো। তারপর আমি ফ্রেশ হতে ঢুকলাম। ফ্রেশ হতে বেরিয়ে দেখি নীলার হাতে একটা বোতল। তার মানে বজ্জাত মেয়েটা আমার আলমারিতে হাত দিয়েছে। খুব রাগ হচ্ছিল, কিন্তু পরেই মনে হলো আমারই তো মামাতো বোন আর কাগজের বউ। এই, তুমি এটা পেলে কোথায়? আমি আমার জামাগুলো যখন আলমারিতে রাখছিলাম তখন দেখতে পেয়েছি। সত্যি বলতে অনেক ভালো লেগেছে আমার। আমি আর কোনো কথা বললাম না, রান্না করতে চলে গেলাম। কারণ এখানে আমাকে রান্না করে খাওয়ানোর মতো কেউ নেই। রান্না চড়িয়ে দিয়ে ফোন হাতে নিলাম। আনিকাকে ফোন দিলাম, আজকে দেখা করব, তারপর সব কিছু বলে দিব। রান্না করতে করতে আনিকা ফোন দিলাম। আরে না, সেটা না, আজকে একটু দেখা করতে পারবে? দেখো, এখন কিন্তু আমার মজা করতে একদম ভালো লাগছে না। সো তুমি এখন আমার সাথে মজা করা বন্ধ করো। আরে মজা না, সত্যি তোমার সাথে দেখা করব।
সত্যি দেখা করবা? এই, তুমি এখন কোথায়? আছি কোথাও, বিকেলে চলে আসবা। আচ্ছা, যাব। বাই বলে কল কেটে দিলাম। ভাবছি কিভাবে কি বলবো। আচ্ছা, আনিকা আমাকে বুঝতে পারবে তো, নাকি ভুল বুঝে আমার থেকে দূরে চলে যাবে? আমি আনিকা চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারবো না। ভালোবাসি, আমি খুব বেশি ভালোবাসি আনিকাকে। আর রান্না শেষ করে আমি আর নীলা খেয়ে নিলাম। তারপর নীলাকে একা বাসায় রেখে আমি চলে গেলাম আনিকার সাথে দেখা করতে। খুব ভয় হচ্ছে আমার, আনিকা যদি আমার কথা শোনার পর নিজের কোনো ক্ষতি করে ফেলে। এসব কথা ভাবছি আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আনিকা আমার আগে এসেই বসে আছে। আমি আনিকার সামনে গেলাম। আনিকা মনে হয় আমাকে দেখে একটু অবাক হলো। আমি কিন্তু বিশ্বাসই করতে পারছি না তুমি আমার সামনে বসে আছো। ভালোই সারপ্রাইজ দিলে আমাকে। কি হলো, তুমি কিছু বলছো না কেন? তোমার কি কিছু হয়েছে? অমন মনমরা হয়ে বসে আছো কেন? আনিকা, আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। জানি না কথাগুলো তুমি কিভাবে নেবে, কিন্তু কথাগুলো বলা খুবই দরকার। এই, তুমি এমন ভাবে কথা বলছো কেন? আর তুমি কি এমন কথা বলবে? তাহলে আমি যতক্ষণ কথা শেষ না করব তুমি কিন্তু একটাও কথা বলবে না। আচ্ছা, বলবো না, কিন্তু তোমার যা বলার আছে তাড়াতাড়ি বলো। আমার কিন্তু খুবই চিন্তা হচ্ছে। আমি বলতে শুরু করলাম। কথাগুলো যখন বলছিলাম আমি আমার চোখের পানির অস্তিত্ব লক্ষ্য করছিলাম। আমি আনিকার দিকে তাকানোর সাহস পাচ্ছিলাম না, কারণ আমি জানি ওই চোখে তাকালে আমি সব কিছু গুলিয়ে ফেলবো। আমি কথা বলা শেষ করলাম। আনিকা হু হু করে কেঁদে উঠল। আমি আনিকার দিকে চেয়ে দেখি গাল লাল হয়ে আছে আর চোখ দুটি আরো লাল হয়ে গেছে। দেখো আনিকা, যা হয়েছে আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আমি কিন্তু নীলাকে আমার স্ত্রী বলে মানি না, আর আমি চাইও না নীলাকে। আমি শুধু তোমাকে চাই, শুধুই তোমাকে। আনিকা কিছু বলছে না, কেঁদেই যাচ্ছে। প্লিজ এইভাবে কেঁদো না, আমার যে খুব কষ্ট হয় তোমাকে কান্না করতে দেখলে। আনিকা মনে হয় আমার কোনো কথাই শুনছে না, শুধু কেঁদেই যাচ্ছে। আমারও খুব কষ্ট হচ্ছে, আমিও আর নিজেকে সামলাতে পারলাম না। আমিও কেঁদে দিলাম। আনিকার হাত শক্ত করে ধরলাম আর বলতে লাগলাম, বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখতে পারবো না। আর আমি তো এই বিয়েও করতে চাই নাই, কিন্তু আম্মু আমাকে এমন একটা কসম দিয়ে বসলো, আমি আর না করতে পারলাম না। কিন্তু বিশ্বাস করো, বিয়ের পর থেকে আজ পর্যন্ত নীলার সাথে কোনো ঘনিষ্ঠতা করতে হয়নি। আমি আমার দিক থেকে কোনো অন্যায় করিনি। প্লিজ কিছু বলো, এইভাবে চুপ করে থেকো না প্লিজ। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। এই জন্যই তো বলি, আমার কথা তুই কিভাবে ভুলেছিলি? তোর ইচ্ছা ছিল আমার সাথে এমন করার, তাই তুই এমন করলি। প্লিজ এইভাবে বলো না, আমি সত্যি বলছি। আর আমি এটাও বলছি, নীলা যখন সুস্থ হয়ে যাবে তখন আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। একদম কথা বলবি না, নিজের থেকেও বেশি ভালোবাসি তোকে। আমার ভালোবাসায় কোনো কমতি ছিল যার কারণে তুই আমার সাথে এমন করলি? আমার মধ্যে কি এমন ছিল না যা তুই ওর মধ্যে পেয়েছিস? আমি কি উত্তর দিব বুঝতেই পারছি না। আরে, আমি কাঁদছি কেন? কার জন্য কাঁদছি? সে তো অন্য কারো স্বামী। আমার কেন কান্না আসছে? না, আমি কাঁদবো না। তোর জন্য অনেক কেঁদেছি, আর কান্না করব না। তুই থাক, আমি গেলাম। নীলা উঠল, আমি হাত ধরলাম। আনিকার হাত ঝাড়া মেরে ছুটিয়ে নিল। এখন আনিকাকে থামানোর একটাই উপায়। এর আগে অনেকবার এমন হয়েছে, তাই আমি এইবার আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসছিলাম। আমি পকেট থেকে ব্লেড বার করলাম, তারপর সোজা দিলাম হাতে একটা টান। আমার মুখ দিয়ে উফ ছোট্ট একটা শব্দ বের হলো, আর আনিকা পেছন ঘুরেই আমার হাত শক্ত করে চেপে ধরলো। আরে, তোর মাথা খারাপ হয়েছে? কি করলি এটা? ইস, দেখ তো কতখানি কেটে গেছে। এটা তো সামান্য। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি নিজেকে শেষ করে দেব। আনিকা তার ব্যাগ থেকে তুলো আর স্যাভলন আর ব্যান্ডেজের কাপড় বের করলো। এর আগে এমন বহুবার হয়েছে, তাই আনিকা এগুলো সবসময় তার ব্যাগেই রাখতো। আনিকা আমার হাত ব্যান্ডেজ করে দিল। আমি যাচ্ছি, আমার ভালো লাগছে না। আর কোনো কথা বললো না, আনিকা চলে যেতে লাগলো।
আমি সেখানেই বসে আছি, শুধু এটাই ভাবছি আমি কি আনিকাকে চিরদিনের জন্য হারালাম। আর আনিকাকে যেভাবে দেখলাম আমার খুব ভয় হচ্ছে মেয়েটা নিজের কোনো ক্ষতি না করে দেয়।